22 নভেম্বর এন্টিগায় শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এন্টিগা পেস বোলারদের একটা স্বর্গরাজ্য, কিন্তু এখন কি সেরকম আছে? খুব সম্ভবত না, কারণ ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো ডে বাই ডে বদলে যাচ্ছে। সেখানে স্পিনাররা এখন সুবিধা পান, ব্যাটারদের সুবিধা পেতে দেখা যায়, পেস বোলাররা সেভাবে সুবিধা পান না। এখন এই যে চরিত্রের কথা বলা হলো উইকেটে, এটা কি বাংলাদেশ দলকে কোনো অ্যাডভান্টেজ দেবে? হয়তো দেবে, তবে মাঠে বাংলাদেশকে ভালো খেলতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা কথা বলবো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। ওয়েস্ট ইন্ডিজ এখন কিন্তু সেই রকম পেস বোলার আর প্রডিউস করতে পারে না। তারপরও সেই যে 2009 সালের সিরিজটার কথা বলছিলাম, সেখানে একজন পেসারের জন্ম হয়েছিল, তিনি হচ্ছেন কেমার রোচ। তিনি এখনও আছেন। তার মানে অনেকটা সময় ধরে তিনি ওয়েস্ট ইন্ডিজের এই যে পেস ডিপার্টমেন্ট, সেটাকে তিনি লিড করছেন এখন ইনফ্যাক্ট। এবং তার পাশাপাশি আলজেরি, তিনি যে পেস বোলিংটা করেন, এই দুইজন মিলে কিন্তু একটা থ্রেট তৈরি করবেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কিছু জায়গায় খুব স্পষ্টভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে। আপনি যখন ব্যাটিং অর্ডারটা দেখবেন, সেখানে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, তিনি কিন্তু অনেক দিন ধরেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার রেকর্ডও ভালো, 40-এর উপর তার গড়, মোট রান 6000-এর কাছাকাছি, এবং অনেকটা সময় ধরেই নেতৃত্ব দিচ্ছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মাঝে মাঝেই পথ হারিয়ে ফেলে, এই ভালো খেলে তো এই খারাপ খেলে, এরকম একটা সমস্যা তাদের আছে। কিন্তু তিনি ছাড়া বাকি যে টপ অর্ডারের 4 জন, তারা সবাই মিলে খেলেছেন 16টা টেস্ট মাত্র। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশ এই একটা ক্ষেত্রে প্রতিপক্ষের চেয়ে অনেক সময় এগিয়ে যায়। কারণ বাংলাদেশে আমরা যদিও অনেককে তরুণ বলি, কিন্তু তারা দেখা যায় টেস্ট ম্যাচ খেলা, ওয়ানডে ম্যাচ খেলা, টি20 খেলা, এগুলো দিয়ে তাদেরকে আসলে নতুন বলা বা শেখার কথা বলাটা অনেক সময় যৌক্তিক মনে হয় না। কারণ এই যে স্ট্যাটটা দেয়া হলো যে 4 জন মিলে 16টা টেস্ট খেলেছে, তার মধ্যে একজন আবার ডেবুর অপেক্ষায়। ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারে যখন অভিজ্ঞতার ঘাটতি, ঠিক তখন বাংলাদেশের টপ অর্ডার কিন্তু অভিজ্ঞতায় কিছুটা হলেও এগিয়ে। কারণ মুমিনুল হক, যিনি টেস্ট ম্যাচের বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং লম্বা সময় তার অধীনে ভালো ভালো সাফল্য এসেছে এবং নিজে অনেক সফল, যদিও ঘরের মাঠে বেশি, তারপরও মুমিনুল হকের অভিজ্ঞতা কিন্তু অনেক। তার পাশাপাশি লিটন দাস সবশেষ সিরিজে বিশ্রামে ছিলেন, জ্বরজনিত কারণে, ঠান্ডা জ্বরজনিত কারণে তিনি দলে ফিরেছেন। ফলে এই দুজনের অভিজ্ঞতা বাংলাদেশ পাচ্ছে, এবং সেটা বেশ পর্যাপ্ত অভিজ্ঞতা। অথচ আরও অভিজ্ঞতা বাড়তে পারত যদি মুশফিক এবং নাজমুল শান্ত, একজন ইনজুরিতে পড়েছেন, একজন আগের থেকে ইনজুরিতে আছেন। শান্ত যদিও লিড করার কথা ছিল, শেষ মুহূর্তে তিনি বিপদে পড়ে গেলেন, তার ফ্র্যাকচার ধরা পড়ল। সব কিছু মিলে যেটা হয়েছে যে বাংলাদেশ এই জায়গাটায় ঘাটতি থেকে যাবে, কিন্তু থাকলে ভালো হতো। এখন যে ঘাটতি আছে তাতেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ এগিয়ে। ফলে ব্যাটিংয়ে বাংলাদেশকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের যে ঘাটতিটা আছে সেটা যেহেতু নেই, এবং অধিনায়ক মিরাজ তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ ধরেই নেওয়া হচ্ছে অধিনায়কত্বের ব্যাটন সেখানে নাজমুল হোসেন শান্তর কাছ থেকে মিরাজের হাতেই যাবে। ওয়ানডে বলি, টেস্ট বলি, টি20 বলি, কয় ফরম্যাটে যাবে আমরা ঠিক জানি না, তবে যাবেই মিরাজের কাছে। ফলে তার জন্য কিন্তু এটা একটা ড্রিম অপরচুনিটি। তার নেতৃত্বে বাংলাদেশ খেলতে নামবে, এবং নিজে যেহেতু খুব ভালো ফর্মে আছেন, মিরাজ হতে পারেন এই সিরিজের ট্রাম্প কার্ড। যদিও ওপেনিংটা একটু ঘাটতি আছে, সাদমানের সঙ্গে সেখানে জয় কিংবা যদি জাকির, যাকেই খেলানো হোক না কেন, সেখানে একটু ঘাটতি আছে, কিন্তু তারপরও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তো এগিয়ে। এরপর যখন আপনি বোলিংয়ে বিচার করবেন, যে দুজন পেসারের জবাব দেয়া হলো বা কথা বলা হলো, তাদের জবাব দেওয়ার জন্য নাহিদ রানার পেসটা দিয়ে তো এখন অনেক কিছুই করা যেতে পারে। আপনি যদি দেখেন, নাহিদ রানা সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ না শুধু পুরো বিশ্বকেই চমকে দিচ্ছেন, এবং সবশেষ তিনি প্রায় 151 কিলোমিটারে বল করেছেন, যেটা বাংলাদেশি কোনো বোলারের এই পর্যন্ত সর্বোচ্চ গতি, এবং গড় পর্তায় তিনি কিন্তু 145-এর উপরে রেখেই বল করেন। ফলে এই পেসটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশকে সাফল্য এনে দিতে পারে, যথেষ্ট সক্ষম। এবং তার সঙ্গে যদি তাসকিনকে ধরি, হাসান মাহমুদকে ধরি, বাংলাদেশ পেস এটাকে পিছিয়ে নেই। যখন আমরা স্পিনে যাব, ওয়েস্ট ইন্ডিজ কখনোই নিজেরা খুব ভালো স্পিন বল করে না বা খেলে না, আর সেখানে বাংলাদেশ, তাইজুল দীর্ঘ সময়ের পারফর্মার, তার পাশাপাশি মিরাজ তার অলরাউন্ডিং নৈপুণ্য, রিসেন্টলি মানে তিনি আসলে অনেক আগেই কিন্তু সাকিবকে একটু থ্রেটের মুখে ফেলে দিতে পারতেন, যদি তার ব্যাটিংটা অনেক আগের থেকেই, মানে যতদিন তিনি খেলেছেন একটু আগে থেকেই তার ব্যাটিংটা একটু পারফর্ম করতে পারতেন তিনি, কিন্তু সেটা না করায় শেষ পর্যন্ত তাকে পাওয়া গেছে। এবং এক হিসাবে সবচাইতে আদর্শ একটা সময় পাওয়া গেছে যে যখন সাকিব যাই করছেন, তার বিদায়ের ক্ষণ গণনা চলছে, ঠিক তখনই সেরা ফর্মের মিরাজকে পাওয়া গেছে। এবং তিনি অবশ্যই বাংলাদেশ দলের একটা ভারসাম্য, কারণ বল করতে পারেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ তিনি খুব ভালো ব্যাটিং করছেন, তার ফর্মটা দারুণ যাচ্ছে। এখন এই যে তুলনাটা করা হলো, এই তুলনা কি বলে? এই তুলনা বলে এক হিসাবে খেলাটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হলো, ফেভারিট কিন্তু বাংলাদেশই, আপনি যদি আমরা যে তুলনাটা করলাম। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ যতই তুলনা করে আপনি এগিয়ে রাখেন না কেন, যখন পথ হারিয়ে ফেলে
তখন বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না। এই যেমন পাকিস্তানে বাংলাদেশ কি একটা সাফল্য নিয়ে আসলো, তারপরে কি ঘটলো, ভারতে যে মুখ থুবড়ে পড়ে যাওয়া, তারপরে বাংলাদেশের নিজের মাঠ এবং নিজের মাঠে সাউথ আফ্রিকার সাথে কেন এত খারাপ খেলা হবে, তারপরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ হার, কি হচ্ছে এগুলো আমরা সবাই জানি যে বাংলাদেশ এভাবেই মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, এবং যখন এলোমেলো হয়ে যায় তখন কিভাবে আবার পথে ফিরবে সেটাও কারো জানা থাকে না। কারণ প্রত্যেকটা ক্রিকেটার এই বিষয়গুলো জানে, তারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। ফলে যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই সিরিজটায় বাংলাদেশ কিন্তু প্রথমে টেস্ট খেলবে, তারপরে ওয়ানডে খেলবে, তারপরে টি-20 খেলবে, এই সব কিছু মিলে বাংলাদেশকে এই সিরিজে ঘুরে দাঁড়াতেই হবে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুর স্বপ্ন দেখে।